আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আরো একটা সাইকেল শেষ হয়ে গেল এবং ক্রিকেট বিশ্ব পেয়ে গেছে নতুন এক চ্যাম্পিয়নকে, সাউথ আফ্রিকা। ২৭ বছর পর সাউথ আফ্রিকা আইসিসির কোনো ইভেন্ট জিতলো, ট্রফি ঘরে তুললো। এর আগে ১৯৯৮ সালে তারা মিনি বিশ্বকাপ জিতেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি গল্প সিরিজে আমি কিন্তু সেটা নিয়ে আলোচনা করেছিলাম। কার্ড দিয়ে দিলাম, ক্লিক করলেই পেয়ে যাবেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চুলচেরা বিশ্লেষণটা ভাবলাম যে একটু অন্যভাবে করি। দুই দলে যে ১১ জন করে ২২ জন খেলোয়াড় খেলেছে তাদেরকে আমি ১ থেকে ১০ পর্যন্ত রেট করেছি, নাম্বার দিয়েছি এবং প্রত্যেকটা নাম্বার আমি টাচ করেছি, কোনো ভগ্নাংশ দেইনি, মানে ৬.৫, ৭.৫, ৮.৫ এই ধরনের ভগ্নাংশ নাম্বার কাউকে দেইনি। ১ থেকে ৮০, ১ এবং ২ এর মধ্যে আসলে খুব একটা পার্থক্য নেই, তারপরও আসলে নাম্বার দেওয়ার খাতিরে আমি ১, ২, ৩ কে আলাদা করেছি। ১ পেয়েছেন ৩ জন প্লেয়ার, উসমান খোয়াজা, ক্যামেরন গ্রিন এবং সাউথ আফ্রিকা থেকে পেয়েছেন ট্রিস্টান স্টাবস। উসমান খোয়াজার ক্ষেত্রে যদি আসি, অস্ট্রেলিয়ার টপ অর্ডারে তারা একটু ভুগবে সেটা আসলে আমরা মোটামুটি একটু আঁচ করেছিলাম। তো সেই জায়গায় খোয়াজার উপর একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি ছিল, যিনি একমাত্র প্রতিষ্ঠিত টপ অর্ডার ব্যাটার। এবং আমি যদি বলি যে লাবুশেন তো হচ্ছেন মেকশিফট ওপেনার, তো প্রতিষ্ঠিত ওপেনার ছিলেন খোয়াজা, কিন্তু তিনি ২ ইনিংসেই ফেল করেছেন, মিজারেবলি ফেল করেছেন এবং সেটা কিন্তু অস্ট্রেলিয়াকে বেশ ভুগিয়েছে। ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার ২ ইনিংসেই নাম্বার ৩-এ ব্যাট করেছেন এবং তার ইম্প্যাক্ট একেবারেই জিরো। ইনজুরি থেকে ফিরে এসেছেন, বোলিংটাও করতে পারেননি। সুতরাং অস্ট্রেলিয়ার টপ অর্ডারে যে মুখ থুবড়ে পড়ার একটা ব্যাপার, সেখানে কিন্তু মোটামুটি সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন এই উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিন। এই জন্য তারা দুজনেই ১০-এর মধ্যে পেয়েছেন মাত্র ১। সাউথ আফ্রিকা থেকে ট্রিস্টান স্টাবসকে রেখেছি। তার উপরে আমার মনে হয় যে অর্পিত দায়িত্ব ছিল সেটা তিনি মোটেও পালন করতে পারেননি। তার উপরে অবশ্যই অ্যাগ্রেসিভ খেলার একটা দায়িত্ব হয়তোবা ছিল, কিন্তু ২ ইনিংসেই তিনি ব্যর্থ হয়েছেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ৪৩ বলে মাত্র ৮ রান করে তিনি যেই সময়ে আউট হয়ে গিয়েছিলেন, সেটা কিন্তু ওই সময় আসলে অস্ট্রেলিয়া ম্যাচে কামব্যাক করার একটা উপলক্ষ পেয়ে গিয়েছিল। ভাগ্যটা ভালো, মার্করামের সাথে বেডিংহাম দাঁড়িয়ে গিয়েছিলেন, নইলে কিন্তু বিপদ ঘটেও যেতে পারত। আর যদি ঘটেই যেত তাহলে সেটার পেছনে কিন্তু স্টাবস দায় মোটেও এড়াতে পারতেন না। ১০-এর মধ্যে ২ পেয়েছেন ২ জন প্লেয়ার, অস্ট্রেলিয়া থেকে মার্নাস লাবুশেন এবং সাউথ আফ্রিকার ওপেনার রায়ান রিকলটন। লাবুশেনের কথা যদি বলি, লাবুশেন ২ ইনিংসেই কিন্তু স্টার্ট পেয়েছেন, যদিও মেকশিফট ওপেনার, কিন্তু তারপরও বলা যেতে পারে যে স্টার্ট পেয়েছেন ২ ইনিংসে। কিন্তু ২ ইনিংসে তিনি এত বেশি স্লো ছিলেন এবং একটা পর্যায়ে তিনি যখন আউট হয়ে গেছেন, তার ওই স্লো ইনিংসটাই আসলে অস্ট্রেলিয়াকে একেবারে মিডল অফ নোওয়্যার এমন একটা জায়গায় রেখে চলে গেছে। তো আমার কাছে মনে হয় যে বিশেষ করে সেকেন্ড ইনিংসের কথা যদি বলি, ৭৪ রানের একটা লিড অস্ট্রেলিয়া পেয়েছে প্রথম ইনিংসে মাত্র ২১২ রান করার পরেও। সেখানে অন্তত লাবুশেনের কিন্তু বড় একটা ইনিংস খেলা উচিত ছিল, কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তিনি সেট হয়ে আউট হয়ে গেছেন। সেই জন্য লাবুশেনকে ২-এর বেশি আসলে দিতে পারছি না। অন্যদিকে রায়ান রিকলটন রান সংখ্যার দিক থেকে লাবুশেনের চাইতে কম রান করেছেন, কিন্তু ২ ইনিংসেই তিনি ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে হি স্টার্টেড রিয়েলি ওয়েল, সুন্দর কিছু স্ট্রেট ড্রাইভ করেছেন, কিন্তু আউট হয়ে গেছেন। দ্বিতীয় ইনিংসে যখন বড় একটা টার্গেট তাড়া করতে নেমেছিলেন, সেখানেও তিনি আসলে খুব চিপলি আউট হয়ে গেছেন প্রথম দিকে। রায়ান রিকলটনকে আমি মনে করি যে তিনি সাউথ আফ্রিকার নেক্সট বিগ থিং হবার যোগ্যতা তার মধ্যে রয়েছে, কিন্তু সেভাবে তিনি পারফর্ম করতে পারেননি এই ফাইনালে। সুতরাং তাকেও দিচ্ছি ১০-এর মধ্যে ২। ৩ পেয়েছেন ৩ জন প্লেয়ার এবং ৩ জনই অস্ট্রেলিয়ার। সাউথ আফ্রিকার কাউকে আমি ৩ দিতে পারি নাই। প্রথমেই বলতে হবে যে ট্রাভিস হেডের কথা। ম্যাচের ইম্প্যাক্টের দিকে যদি আমরা তাকাই, তার ইম্প্যাক্ট প্রায় 0 বলা যেতে পারে। আমরা ট্রাভিস হেডকে যদি চিন্তা করি, ট্রাভিস হেডের কথা কিন্তু আমাদের মাথায় আসে যে বিশেষ করে টেস্টে যখন প্রথম দিকে যদি ২-১টা উইকেট পড়ে যায় বা অস্ট্রেলিয়া যদি একটু বিপদে থাকে, ট্রাভিস হেড কিন্তু কাউন্টার অ্যাটাক করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। ২ ইনিংসেই এই টেইলর মেড সিচুয়েশনটা কিন্তু তার জন্য ছিল, কিন্তু ২ ইনিংসেই তিনি ব্যর্থ হয়েছেন এবং ২ ইনিংসে তিনি যখন অলরেডি বিপদে থাকা দলকে রেখে আবার নিজেও ব্যর্থ হয়েছেন, দলকে কিন্তু আরো বিপদে ফেলে দিয়েছেন। সুতরাং ট্রাভিস হেডকে আসলে ৩-এর বেশি দিতে পারি নাই। ট্রাভিস হেডের পাশাপাশি তার সতীর্থ নেথান লায়নকেও আসলে 3-এর বেশি আমি দিতে পারি নাই। লায়ন যদিও প্রথম ইনিংসে বোলিংয়ের খুব একটা সুযোগ পাননি, এখন যেহেতু পেসাররা পুরোটা সামনে নিয়েছেন, সেখানে আমি লায়নের কোনো মার্ক কাটছি না, কোনো নাম্বার কাটছি না, কিন্তু দ্বিতীয় ইনিংসেও তিনি কোনো উইকেট তুলে নিতে পারেননি। লর্ডসে তৃতীয় এবং চতুর্থ দিন ব্যাটিং এর জন্য যেমন খুব ভালো ছিল, অ্যাট দ্য সেম টাইম স্পিনাররাও কিন্তু কিছু অ্যাসিস্ট্যান্স পাচ্ছিলেন। সেই জায়গায় নেথান লায়নের কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল, তার সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। ২৬ ওভার বোলিং করেও তিনি একটা উইকেটও তুলতে পারেননি, যেটা আসলে অস্ট্রেলিয়াকে ম্যাচ হারিয়েই দিয়েছে। তৃতীয় যাকে আমি ওই ফেইল নাম্বারটা দিয়েছি ১০-এর মধ্যে ৩, তিনি হচ্ছেন জশ হেজেলউড। স্কট বোলান্ডের মতো একটা জেনুইন পেস বোলার কিন্তু অস্ট্রেলিয়ার ছিল, কিন্তু অস্ট্রেলিয়া জশ হেজেলউডকে খেলিয়েছে
বোলান্ডের জায়গায়, সেটা নিয়ে কেউ দ্বিমত করেনি, কেউ তর্ক করেনি, কিন্তু হেজেলউড তার উপর অর্পিত দায়িত্বটা তার নামের যে ভার সেই অনুযায়ী কিন্তু পালন করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে বিশেষ করে বলতে হবে, প্রথম ইনিংসে তো তাও স্টার্ক শুরুটা করে দিয়েছেন, পরে কামিন্স 6টা উইকেট তুলে নিয়ে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন স্টার্ক শুরুতে 2টো উইকেট তুলে নিয়েছেন এবং উইকেট একটু ফ্ল্যাট হয়ে যাচ্ছিল, ওই জায়গাটাতে আমার মনে হয় হেজেলউডের আর একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল। একটা উইকেট পেয়েছেন বটে, কিন্তু সেটা আসলে ম্যাচে কোনো ইম্প্যাক্ট করেনি, ফেলেনি, এবং প্যাট কামিন্সও দ্বিতীয় ইনিংসে খুব একটা ভালো করতে না পারাতে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচটা হেরেই গিয়েছে। হেজেলউড যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে একটা ভালো ইনিংস খেলেছেন, একটা ভালো পার্টনারশিপ করেছিলেন স্টার্কের সাথে, যেই পার্টনারশিপটা তাদেরকে একটা ভালো পুঁজি এনে দিয়েছিল, কিন্তু তার মূল কাজটা তো বল হাতে, সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। এই জন্য নেথান লায়ন এবং ট্রাভিস হেডের পর জশ হেজেলউডকেও 10-এর মধ্যে দিচ্ছি 3 নাম্বার। 10-এর মধ্যে 4 যারা পেয়েছেন তারা হচ্ছেন মোটামুটি পারফর্মার। এই মোটামুটি পারফর্মারে আমি অস্ট্রেলিয়ার কাউকে রাখতে পারিনি, সাউথ আফ্রিকার 2 জন রয়েছেন যারা 10-এর মধ্যে 4 পেয়েছেন। প্রথমে বলতে হবে কেশব মহারাজের কথা। তিনি আসলে খুব বেশি বোলিং এর সুযোগ পাননি, সুযোগ পেলে হয়তো বা তিনি আর একটু ভালো করতেও পারতেন, আমরা জানি না, কিন্তু যতটুকু সুযোগ পেয়েছেন এর মধ্যে প্রথম ইনিংসে তিনি কিন্তু অ্যালেক্স ক্যারির খুব ইম্পর্টেন্ট উইকেটটা তুলে নিয়েছিলেন। অ্যালেক্স ক্যারি ওই সময় কিন্তু খুব ডেঞ্জারাস দেখাচ্ছিল, তাকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছিলেন, ওই সময় কেশব মহারাজের ব্রেক থ্রুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এরপরে সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কাইল ভেরাইনাকে বলতে হবে, তিনিও মোটামুটি পারফর্ম করেছেন, তাকেও আমি 4 দিচ্ছি। ব্যাট হাতে খুব একটা ইমপ্রেসিভ তিনি ছিলেন না 2 ইনিংসেই। দ্বিতীয় ইনিংসে যদিও নট আউট থেকে ম্যাচ শেষ করেছেন, কিন্তু রান খুব বেশি প্রয়োজন ছিল না। উইকেটের পিছনে তিনি দুর্দান্ত কিছু কাজ করেছেন, 4টা ক্যাচ নিয়েছেন, এবং ট্রাভিস হেডের একটা ক্যাচ নিয়েছেন প্রথম ইনিংসে, যেটা ডাউন দ্য লেগ সাইড উড়ে গিয়ে দুর্দান্ত একটা ক্যাচ তিনি নিয়েছিলেন, এবং সেটা কিন্তু গেম চেঞ্জার ছিল। কারণ ট্রাভিস হেড, আমরা তো বলছিলাম যে ট্রাভিস হেড আসলে এই সিচুয়েশনে খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেই কাজটা তিনি করতে দেননি তার দুর্দান্ত উইকেট কিপিং এর মাধ্যমে। এই জন্য তাকে আমরা মোটামুটি পারফর্মারের জায়গায় রাখছি, 10-এর মধ্যে 4 দিচ্ছি। 10-এর মধ্যে 5, 50% মার্ক নিয়ে ওকে পারফর্ম করেছেন অস্ট্রেলিয়া থেকে স্টিভেন স্মিথ এবং সাউথ আফ্রিকা থেকে উইয়ান মুল্ডার। স্মিথের কথা যদি বলি, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যখন ওই শুরুতে এত বেশি বকডাউন হয়ে গিয়েছিল, সেই জায়গায় স্মিথ কিন্তু কাউন্টার অ্যাটাক শুরু করেছিলেন, 60 অড রান করেছিলেন, অ্যান্ড হি ওয়াজ রিয়েলি লুকিং ডেঞ্জারাস। কিন্তু যখনই মনে হচ্ছিল তিনি একটা শতক হাঁকাবেন, তখনই পার্ট টাইমার এইডেন মার্ক্রামের বলে উদ্ভট একটা শট খেলে তিনি আউট হয়ে গেছেন। সেই ইনিংসে তার কিন্তু শতকটা পাওয়া উচিত ছিল। দ্বিতীয় ইনিংসের কথা যদি বলি, দ্বিতীয় ইনিংসটা স্মিথের জন্য একটা টেইলর মেড সিচুয়েশন ছিল। হ্যাঁ, উইকেট আর্লি পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার, কিন্তু তারপরও হাতে ভালো লিড ছিল। প্রথম ইনিংসে এত কম রান করার পরেও 74 রানের লিড, তো সেই জায়গায় স্মিথের মনে হয় আর একটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল, এবং সেই জায়গায় তার সফল হওয়া উচিত ছিল, তাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। দ্বিতীয় দিনটা পার করে দিয়ে তৃতীয় দিনে ভালো একটা অবস্থায়, কিন্তু ভালো একটা কন্ডিশনে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাট করতে পারতো, কিন্তু স্মিথ সেটা করতে পারেননি, সেই জন্য তাকে আসলে 5-এর বেশি দিতে পারেনি। ও আরেকটা ব্যাপার রয়েছে, তিনি কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যাচ ফেলেছেন টেম্বা বাভুমা, যেই ক্যাচ ড্রপটা আসলে তাদেরকে ম্যাচটাই হারিয়ে দিয়েছে, কারণ এরপরেই বাভুমা এবং মার্ক্রামের সেই দুর্দান্ত ম্যাচ উইনিং পার্টনারশিপটা কিন্তু হয়েছিল। উইয়ান মুল্ডারকেও আমরা এই স্মিথের মতো 5 দিচ্ছি। তিনি আসলে ব্যাট এবং বল হাতে প্রথম ইনিংসে 2 জায়গায় ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ইনিংসে আমরা যদি বলি, বল হাতে তিনি খুব ইম্পর্টেন্ট একটা উইকেট তুলে নিয়েছিলেন, ট্রাভিস হেডের একটা উইকেট কিন্তু তিনি তুলে নিয়েছেন। ব্যাট হাতে যখন 282 রানের টার্গেটে রায়ান রিকেলটন শুরুতেই আউট হয়ে যায়, তখন কিন্তু সাউথ আফ্রিকার ইনিংসটাতে একটা কামনেস প্রোভাইড করেছে তার 50 বলে 27 রানের ইনিংসটা রানের বিচারে হয়তো ছোট্ট, কিন্তু ইম্প্যাক্টটা ছিল অনেক বড়, কারণ ওই সময় 61 রানের একটা পার্টনারশিপ মার্ক্রামকেও কিন্তু সাহায্য করেছে সেট হওয়ার জন্য, এবং মোটামুটি একটা প্ল্যাটফর্ম কিন্তু সেট করে দিয়েছিল সাউথ আফ্রিকার জন্য। এবার আসি 10-এর মধ্যে 6 পেয়ে ভালো পারফর্ম কারা করেছেন। অস্ট্রেলিয়া থেকে 2 জন এবং সাউথ আফ্রিকা থেকে 1 জন। প্রথমে যদি বলি, অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির কথা বলতে হবে। প্রথম ইনিংসের কথা যদি বলি, খুব বেশি রান করেননি, কিন্তু কাউন্টার অ্যাটাকটা করেছেন, দ্রুতলয়ে রান তোলার চেষ্টা করছিলেন যখন অস্ট্রেলিয়ার চিপলি কিছু উইকেট পড়ে গিয়েছিল। একটা ভুল করেছেন যে খুবই বাজে একটা শট খেলে রিভার্স সুইপ করতে গিয়ে মহারাজের বলে তিনি আউট হয়ে গেছেন, এবং এটা অত্যন্ত দৃষ্টিকটু ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসেও তিনি যে 40 অড রান করেছেন সেটা কিন্তু পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং যখন 73 রানে 7 উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার, তখন কিন্তু স্টার্কের সাথে 61 রানের একটা খুবই ক্রুশিয়াল পার্টনারশিপ তিনি গড়ে তোলেন। সুতরাং অ্যালেক্স ক্যারিকে কিন্তু ভালো পারফর্মারের তালিকায় রাখতেই হচ্ছে। ক্যারির সাথে বাউ ওয়েবস্টারকেও রাখতে হবে।
প্রথম ইনিংসে তিনি 70 অড রান করেছেন এবং পুরো ম্যাচেও আমরা যদি বলি যে অস্ট্রেলিয়ার জন্য হাইয়েস্ট স্কোরার, এবং তার ওই ইনিংসটা প্রথম ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়া 200 রান ক্রস করবে এই ব্যাপারটা নিশ্চিত করেছিল, নইলে অস্ট্রেলিয়ার অবস্থা কিন্তু মানে তারা ওই 212 পর্যন্ত পৌঁছানোর কথা ছিল না। দেখেন অস্ট্রেলিয়া কিন্তু লিড পেয়েছে 74 রান, যেখানে ওয়েবস্টারই কিন্তু 72 রান করেছেন, সুতরাং মোটামুটি বলা যেতে পারে তার ইনিংসটাই কিন্তু অস্ট্রেলিয়ার লিড ছিল। সাউথ আফ্রিকার লুঙ্গি এনগিডি প্রথম ইনিংসে আনইমপ্রেসিভ থাকার পরেও দ্বিতীয় ইনিংসে তিনি খুবই ক্রুশিয়াল একটা স্পেল তিনি করে দিয়েছিলেন। মাঝখানে স্মিথ, ওয়েবস্টার এবং প্যাট কামিন্সের 3টা উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার পুরোপুরি কিন্তু একাই ধসিয়ে দিয়েছেন এবং একাই সাউথ আফ্রিকাকে ম্যাচে ফিরিয়ে দিয়েছেন। ভালোর পর এবার আসি খুব ভালো। খুব ভালো মানে হচ্ছে 10-এর মধ্যে তাদেরকে আমরা দিচ্ছি 7। অস্ট্রেলিয়া থেকে প্রথমে বলবো তাদের অধিনায়ক প্যাট কামিন্সের কথা। মাত্র 212 রানে যখন অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া, তখন কিন্তু দ্য ক্যাপ্টেন লেড ফ্রম দ্য ফ্রন্ট নিজে 6টা উইকেট তুলে নিয়েছেন। হ্যাঁ, স্টার্ক নতুন বলে শুরুটা করে দিয়েছিল, কিন্তু হেজেলউড যেহেতু ব্যর্থ হচ্ছিলেন, কামিন্সের ব্যর্থ হওয়ার কিন্তু কোনো অপশন ছিল না। সুতরাং কামিন্স সেই জায়গায় তার উপর অর্পিত দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছেন। দ্বিতীয় ইনিংসেও কিন্তু সিমিলার একটা দায়িত্ব তার উপরে ছিল। দ্বিতীয় ইনিংসে তিনি ব্যর্থ হয়েছেন, মাত্র একটা উইকেট তুলে নিয়েছেন, যার কারণে আসলে বলতে হবে যে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে মূলত হেজেলউড আর কামিন্সের একটু নিষ্ক্রিয় থাকার কারণেই বেশ ভুগেছে। সেই সাথে লায়নও নিষ্ক্রিয় ছিলেন, স্টার্ক একা আর কি করবেন, যার কারণে 281 রান একটা 282 রান টার্গেট দিয়েও অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচটা জিততে পারেনি। সাউথ আফ্রিকার দুজন রয়েছেন। প্রথমে মার্কো ইয়েনসেনের কথা বলতে হবে। হি ওয়াজ এক্সেলেন্ট ইন দ্য ফার্স্ট ইনিংস, 3টা উইকেট তুলে নিয়েছেন। দ্বিতীয় ইনিংসেও একটা উইকেট তুলে নিয়েছেন, কিন্তু সেই একটা উইকেট কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। নাম্বার 1 সেই উইকেটটা ছিল লাবুশেনের, যিনি তখন সেট ছিলেন মোটামুটি, এবং 44 বা 40-এর উপরে কিছু রানের মাথায় তখন কিন্তু ওই লাবুশেনের উইকেটটা পেয়েছেন, যার 50% রানই কিন্তু লাবুশেন করেছিলেন তখন, এবং তিনি কিন্তু ওই স্টার্টটা করে দিয়েছিলেন। এরপরে এনগিডি এবং মুল্ডার মিলে অন্য প্রান্ত থেকে ধসিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার, কিন্তু শুরুটা কিন্তু ইয়ানসেনের হাত ধরে এসেছিল। ইয়ানসেনের সাথে ডেভিড বেডিংহামকে রাখতে হবে। ডেভিড বেডিংহামের ব্যাটিংটা যদি না হতো, তাহলে সাউথ আফ্রিকা এমনিতেই তো প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়েছে, মাত্র 138 রান করেছে, সেটাও হতো না। তিনি যে 45 রান করেছেন, আপনি চিন্তা করেন 138 এর মধ্যে 45 তিনি, মানে তিনি যদি কোনো কারণে 0 রানে আউট হয়ে যেতেন 100 রানও হতো না সাউথ আফ্রিকার। সো বেডিংহামের ওই ইনিংসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এবং দ্বিতীয় ইনিংসে ট্রিস্টান স্টাবস মোটামুটি অস্ট্রেলিয়াকে যখন একটা উইন্ডো খুলে দিয়ে ওপেন করে দিয়ে নিজে আউট হয়ে চলে গেলেন, তখন কিন্তু বেডিংহামের ওই ইনিংসটা খুব ক্রুশিয়াল ছিল। মার্ক্রামের সাথে খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল তার, তখন ওই স্ট্রাইক রোটেশনটা খুব চমৎকারভাবে করেছিলেন এবং মেক শিওর করেছে সাউথ আফ্রিকা ম্যাচটা যেন না হারে। দুই দল থেকে 8 করে পেয়েছেন, অর্থাৎ ইমপ্রেসিভ পারফর্মার ছিলেন দুজন, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভুমা। স্টার্ক ওয়াজ দ্য বেস্ট পারফর্মার ফর হিজ টিম ইন দিস গেম। দুই ইনিংসেই বল হাতে তিনি নতুন বলে উইকেট তুলে নিয়েছেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি অস্ট্রেলিয়া 73 রানে 7 উইকেট পড়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট হাতে যেভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন, সেটা কিন্তু অস্ট্রেলিয়াকে অলমোস্ট একটা উইনিং পজিশনের দিকে নিয়ে গিয়েছে। মানে 281 রান ইজ এ ভেরি গুড স্কোর। ওই মার্ক্রাম একটা অতিমানবীয় সেঞ্চুরিটা যদি না করতেন, তাহলে কিন্তু 281 রান করে অস্ট্রেলিয়ার জেতারই কথা ছিল, এবং সেই পজিশনে স্টার্ক একাই নিয়ে গেছেন, এবং সেখানে তিনি নিজেই কিন্তু বল হাতেও দায়িত্ব তুলে নিয়েছেন। 3টা উইকেট তুলে নিয়েছেন দ্বিতীয় ইনিংসে তিনিও, এবং ওই 3টা উইকেটের মধ্যে 2টো উইকেট শুরুতেই তুলে নিয়েছেন। তারপরে স্টাবসকে যে বোল্ডটা করেছেন, সেটা তো ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট ডেলিভারিজ, এ কথাটা বলতেই হবে। তো মিচেল স্টার্কের জন্য একটু আনফরচুনেট, এত দুর্দান্ত পারফর্ম করেছেন ব্যাট হাতে বল হাতে, তারপরেও দলকে জেতাতে পারেননি। তাকে দিচ্ছি 10-এর মধ্যে 8। সেই সাথে টেম্বা বাভুমা, তাকেও দিচ্ছি 10-এর মধ্যে 8 অ্যাজ অ্যান ইমপ্রেসিভ পারফর্মার। ক্যাপ্টেন্সির কথা বলতে হবে, দুর্দান্তভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বোলিং চেঞ্জ, ফিল্ডিং চেঞ্জ সবকিছু মোটামুটি স্পট অন ছিল, কিন্তু মূলত তার ব্যাটিংটা কিন্তু ছিল ফ্যান্টাস্টিক। প্রথম ইনিংসে তিনি খুব বেশি রান করেননি, কিন্তু একটা পজিটিভ ইন্টেন্ট, যখন অস্ট্রেলিয়ার বোলাররা পুরোপুরি চেপে বসেছিল তাদের উপর, তখন কিন্তু তিনি ওই পজিটিভিটির শুরুটা করেছিলেন। প্যাট কামিন্সকে ছক্কা মারলেন, 4 পারলেন, যদিও ইনিংসটা বড় করতে পারেননি, কামিন্সের বলেই আউট হয়েছেন তিনি ওই অ্যাটাকিং শট খেলতে গিয়ে, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। একটা 100 আমার মনে হয় তার প্রাপ্য ছিল। হোয়াট এ ফ্যান্টাস্টিক ব্যাটার হি ইজ। টেম্বা বাভুমা সম্ভবত এই মুহূর্তে টেস্টে আমার সবচেয়ে ফেভারিট একজন প্লেয়ার, কিন্তু 100টা পাননি।
শেষ দিনে তিনি শুরুর দিকে আউট হয়ে গেছেন, কিন্তু তার ওই যে একটা দুর্দান্ত পার্টনারশিপ মার্করামের সাথে, দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি ক্রুশিয়াল। হ্যাঁ, আমরা মুল্ডারের কথা বলছি, যিনি 61 রানের একটা পার্টনারশিপ করেছিলেন রিকেলটন চিপলি আউট হয়ে যাওয়ার পর, কিন্তু ওই 61 রানের পার্টনারশিপের পরেও সাউথ আফ্রিকার স্কোর ছিল 70 রানে 2 উইকেট। ওই সময়ে তিনি যদি না দাঁড়াতেন মার্করামের সাথে, বিপদ কিন্তু ঘটেও যেতে পারত। এক্সিলেন্ট পারফর্মারের তালিকায় 10-এর মধ্যে 9 নাম্বার দিয়ে রাখছি প্লেয়ার অফ দ্য ম্যাচ এইডেন মার্করামকে। সবার নাম বলে ফেললাম, বাকি রয়েছে রাবাদা, সুতরাং রাবাদা 10-এ 10 পেয়েছেন। আপনি চাইলে আসলে রাবাদাকে 9 দিয়ে ওই মার্করামকে 10ও দিতে পারেন, কিন্তু আমি আসলে একটু ফাস্ট বোলারদের প্রতি একটু দুর্বল, বিশেষ করে রাবাদার প্রতিও আমি একটু দুর্বল বলতেই হবে। হ্যাঁ, মার্করাম 100 করেছেন, যে 100টা জিতিয়েছে সাউথ আফ্রিকাকে, কিন্তু প্রথম ইনিংসে তিনি প্রথম ওভারেই আউট হয়ে গেছেন। তাহলে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ কেন হয়েছেন? কারণ 2 ইনিংসেই মাত্র 2 ওভার 2বার বল করে তিনি একটা করে উইকেট তুলে নিয়েছেন, এবং উইকেটগুলো চিন্তা করেন, প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের উইকেট, স্টিভেন স্মিথ 66 রান করেছিলেন তখন, অ্যান্ড হি ওয়াজ লুকিং ওয়েল সেট ফর এ 3 ফিগার, ফর এ 100। ওই সময় তিনি স্মিথের উইকেটটা তুলে নিয়েছিলেন। তারপরে শেষ উইকেটটা যখন অস্ট্রেলিয়ার পড়ছিলই না সেকেন্ড ইনিংসে এসে, তখনও মার্করাম এসেই কিন্তু হেজেলউডকে আউট করে দিয়েছিলেন, এবং ওই সময় মানে একটা পর্যায়ে আসলে হেজেলউড স্টার্ক জুটি এমনভাবে খেলছিল, মনে হচ্ছিল যে 300 পার হয়ে যাবে লিডটা, এবং সেই সময় মার্করাম এসে কিন্তু উইকেট তুলে নিয়েছেন। ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম, এই কথাটাও কিন্তু বলা যেতে পারে বোলিংয়ে তিনি যা করেছেন এই টেস্টে। কাহিসো রাবাদা প্রথম ইনিংসে তিনি একাই ধসিয়ে দিয়েছেন, অবশ্যই ইয়ানসেনও 3টা উইকেট পেয়েছেন, কিন্তু মূলত রাবাদার কারণেই মাত্র 212 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এখন সাউথ আফ্রিকার ব্যাটিংটা আসলে ব্যর্থ হয়েছিল, যার কারণে 74 রানের একটা বিশাল লিড পেয়ে গেছে এত কম রান করে অস্ট্রেলিয়া, কিন্তু রাবাদার পারফরমেন্স তো আসলে সেই জন্য ফিকে বলা যাবে না। এবং দ্বিতীয় ইনিংসেও শুরুতেই কিন্তু 2টো উইকেট তুলে নিয়েছিল, এবং সেটা কিন্তু খুব ক্রুশিয়াল ছিল সাউথ আফ্রিকার কামব্যাকের জন্য, কারণ 74 রানে অলরেডি পিছিয়ে রয়েছে তারা। তো সেই জায়গা থেকে রাবাদার আর্লি স্ট্রাইকটা কিন্তু অনেক বেশি জরুরি ছিল। আবার যখন অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক তাদের পার্টনারশিপটা জমিয়ে ফেলেছিলেন, তখনও কিন্তু ব্রেক থ্রুটা এনে দিয়েছেন এই রাবাদাই, এবং ব্রেক থ্রুর পর তিনি নাথান লায়নের উইকেটটাও তুলে নিয়েছিলেন। তখন আবার স্টার্ক আর হেজেলউড দুর্দান্ত ব্যাটিং করে একটা পার্টনারশিপ করেছিল, কিন্তু রাবাদাকে কৃতিত্বটা দিতে হবে, তিনি কিন্তু সবসময় বল হাতে সাউথ আফ্রিকাকে ম্যাচে রেখেছিলেন, এবং এ কারণেই আমি রাবাদাকে 10-এ 10 দিচ্ছি। এই ছিল আমার রেটিং 1 থেকে 10 পর্যন্ত। আমি নিজেই আপনাদের কয়েকটা অপশন দিচ্ছি, যে 1-2কে আপনারা একটু এদিক সেদিক করতে পারেন, আবার 9-10কেও একটু এদিক সেদিক করতে পারেন। এর বাইরেও আপনার যদি কোনো দ্বিমত থাকে বা আপনার যদি অন্য কোনো রেটিং থাকে, সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।